লোডশেডিং এর বর্তমান অবস্থা জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন রাকিব রায়হান এবং দিনাজপুর থেকে সালাউদ্দিন আহমেদ। প্রথমেই জেনে নিতে চাই নওগাঁর খবর। আর রাকিব, এই ঘন ঘন আসলে লোডশেডিং এর কারণে কিন্তু সাধারণ মানুষের অনেক কষ্ট হচ্ছে। তাদের এই ভোগান্তি নিরসনে আসলে কতদিন সময় লাগতে পারে, আর এই বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন সে সম্পর্কে একটু জানাবেন। শাওন, প্রথমেই জানিয়ে রাখি, গত কয়েকদিন থেকেই কিন্তু নওগাঁয় হঠাৎ করেই বেড়েছে লোডশেডিং, যার কারণে কিন্তু একদম যে দুর্ভোগ, একদম বিপাকে পড়েছেন এই জেলার সাধারণ মানুষরা। এবং আর সবথেকে বেশি বিপাকে পড়েছেন যে নওগাঁয় যে বিদ্যুৎ চালিত যে কারখানাগুলো রয়েছে সেই কারখানাগুলো, এবং এছাড়াও বিপাকে পড়েছেন সাধারণ যারা রয়েছেন তারা বিপাকে পড়েছেন, এবং শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি সবথেকে যে বড় যে ধাক্কা, সেটি বলবো যে ব্যাটারি চালিত যেই যানবাহনগুলো রয়েছে, যেগুলো কিনা আসলে বিদ্যুতের উপরে নির্ভর করে, ঠিক সেই যানবাহনগুলোতে কিন্তু রাতের বেলা এই বিদ্যুৎ সংকটের কারণে কিন্তু সে সকল যানবাহনে তারা চার্জ করতে পারছেন না, এবং এছাড়াও অন্যান্য যেই দুর্ভোগ সেগুলো কিন্তু রয়েছে। তাছাড়া আপনি জানেন যে নওগাঁ জেলা কিন্তু একটি কৃষিপ্রধান অঞ্চল। এখানে বিভিন্ন যে সংরক্ষণ, বিশেষ করে সবজি সংরক্ষণের যে কারখানাগুলো রয়েছে, বিশেষ করে আলু ও মিষ্টি কুমড়া বা এ জাতীয় যেগুলো রয়েছে সেগুলো সংরক্ষণ করা হয়, সেইগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ সরবরাহ না থাকার কারণে কিন্তু সবজিগুলো কিন্তু নষ্ট হচ্ছে। এছাড়াও আরেকটু বিষয় একটু জানিয়ে রাখি যে নওগাঁয় মোট চাহিদা রয়েছে 240 থেকে 250 মেগাওয়াট, কিন্তু পল্লী বিদ্যুৎ সূত্র বলছে যে তারা সরবরাহ পাচ্ছে 170 থেকে 180 মেগাওয়াট। অর্থাৎ গত যে কয়েকদিনের যে সরবরাহ, সেই সরবরাহ কিছুটা বেড়েছে। তবে আজকে মোটামুটি আমার কাছে এই ছিল শাওন নওগাঁর। রাকিব, আপনাকে ধন্যবাদ। এবার চলে যেতে চাই দিনাজপুরে। সালাউদ্দিন, গ্রামীণ এলাকায় যে 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না, এর আসলে কারণটা কি লোডশেডিং এর? এই বিষয়ে কি সংশ্লিষ্টরা কিছু বলছেন কিনা? গ্রাম বা শহরের মধ্যে যে বৈষম্যটা, সেটা কেন হচ্ছে সে সম্পর্কে কিছু জানতে পেরেছেন? এখানে যে বিষয়টা হচ্ছে, বিদ্যুৎ যে মানুষের একটি অপরিহার্য অংশ, বিশেষ করে দৈনন্দিন জীবনযাপন, চাষাবাদ, শিল্প উৎপাদন, এই তিনটি বিষয় কিন্তু মানুষের জীবনে বিদ্যুতের গুরুত্ব সবচেয়ে বেশি। কিন্তু দিনাজপুরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র 3টি ইউনিট, অর্থাৎ 525 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থাকলেও সেই উৎপাদন কেন্দ্রে কিন্তু বর্তমানে 220 মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যা জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্রটি যখন প্রতিষ্ঠা হয় তখন বলা হচ্ছিল উত্তরের কৃষি সেক্টরকে জীবিত রাখার জন্য, সচল রাখার জন্যই কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্র। জাতীয় গ্রিডে এই বিদ্যুৎ যোগ হয়ে যখন ভাগ হয়ে বিভিন্ন জেলায় যায়, তখন দিনাজপুরেই কিন্তু সবচেয়ে কম পরিমাণ বিদ্যুৎ আসতেছে। এখানে পল্লী বিদ্যুৎ সমিতি এবং শহরের নেস্কো যে বিদ্যুৎ গ্রাহক আছে, এবং বিশেষ করে গ্রামীণ যে কৃষি সেক্টর, সেচ এবং কৃষি বিদ্যুৎ নির্ভর যে প্রযুক্তি, সেগুলি কিন্তু প্রায় অচল অবস্থায় পড়ে রয়েছে। এখন চলছে ভরা মৌসুম, এই মুহূর্তে মানুষের যে বিদ্যুৎ নির্ভর যে সেচ যন্ত্রগুলি, সেগুলি কিন্তু সচল নাই, এবং পর্যাপ্ত বৃষ্টির অভাবে কিন্তু অনেক জায়গায় চাষাবাদও মানুষ করতে পারছে না। আমরা বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে জাতীয় গ্রিড থেকে যে পরিমাণ বিদ্যুৎ তারা পান, সেই বিদ্যুৎ ভাগাভাগি করে পল্লী বিদ্যুৎ এবং শহরের নেস্কোতে সরবরাহ করা হয়। আর বিশেষ করে পল্লী বিদ্যুৎ কিন্তু এই সরবরাহের ক্ষেত্রে একটা বড় বৈষম্যর শিকার হয়, কারণ সেখানে সাধারণ মানুষ বিদ্যুৎ নিয়ে যেমন উচ্চ মহলে কথা বলতে পারে না, শহরের মানুষ কিন্তু বিদ্যুৎ, যেমন এসি গাড়ি, এসি বাড়ি, এবং সবচেয়ে যেটা উদ্বেগের বিষয় হচ্ছে যে শহরে অসংখ্য উচ্চ শ্রেণীর ভোজনালয় তৈরি হচ্ছে, যেখানে মানুষ আনন্দ বিনোদনের জন্য সেই বিদ্যুৎ কেন্দ্রগুলো যাচ্ছে, এবং এই রেস্টুরেন্টে যাচ্ছে, এবং সেখানে বিদ্যুতের ব্যবহার বেশি হচ্ছে এসির কারণে। তা আমরা মনে করি যে বিদ্যুৎ বিভাগের যে বক্তব্য, সেটির সঙ্গে সাধারণ মানুষ ক্ষুব্ধ, কারণ হচ্ছে যে তারা বিদ্যুৎটি একটি নির্বিচ্ছিন্ন সরবরাহ না পেলে চাষাবাদ এবং জীবন ব্যবস্থার জন্য বিদ্যুতের যে অপরিহার্য, সেটি তারা ব্যাহত হচ্ছে। মানুষ এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে। এই হচ্ছে দিনাজপুরের বিদ্যুৎ পরিস্থিতি। সালাউদ্দিন, আপনাকে ধন্যবাদ।